আসসালামু আলাইকুম। কেউ যদি আপনাকে হুমকি প্রদান করে আপনার হাত ভেঙে ফেলবে, পা ভেঙে ফেলবে অথবা আপনাকে মেরে ফেলবে অথবা আপনার পরিবারের ক্ষতি করবে, বড় ধরনের ক্ষতি করে ফেলবে। এই ধরনের কেউ যদি হুমকি দেয়, ১ম আপনি কোন কাজটা করবেন? ১ম কোন কাজ করবেন, পরে কোন কাজ করবেন? এবং যিনি হুমকি দিলেন তার কি পরিণতি হতে পারে, কতদিনের সাজা হইতে পারে, তার আর কি করা উচিত এবং এখানে পুলিশের ভূমিকাটা কি? পুলিশ কি কাজ করবে? ৩ টে বিষয় নিয়ে আলোচনা করব। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এই না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনার শেয়ারের মাধ্যমে তার উপকার হতে পারে। আপনাকে কেউ যদি হুমকি দেয়, এই ধরনের যেটা বললাম, আমাদের সমাজে বিভিন্ন ধরনের কলহ বাধে। জমি জমা নিয়ে, সীমানা নিয়ে, টাকা পয়সা লেনদেন নিয়ে বিভিন্ন কারণে পারিবারিকভাবে অনেক এরকম ঘটনা ঘটে। এই ঘটনা ঘটার শুরুতেই হুমকি আসে, হুমকির পরে মারামারি হয়, ফৌজদারি অপরাধ সংঘটিত হয়। এখন এই হুমকি দেওয়ার পরে আপনার কাজটা কি? আপনাকে কেউ যদি হুমকি দেয়, সর্বপ্রথম আপনি যে সমাজে বসবাস করেন ওই সমাজে মান্যবর ব্যক্তি থাকেন ২-৪ জন। পেশাজীবী মানুষ থাকেন, ডাক্তার থাকেন, প্রফেসর থাকেন, শিক্ষক থাকেন। এদের কাছে আপনি আপনার হুমকি প্রদানের ঘটনা তাকে অবহিত করবেন, তাকে জানাবেন। যদি স্থানীয় জনপ্রতিনিধি থাকে তাকে বিষয়টা জানাবেন। বেশি সময় লাগবে না, তাড়াহুড়ো করে জানাবেন, জাস্ট তাকে অবহিত করলেন, তারা ঘটনাটা জানে। সাথে সাথে আপনি থানায় এসে একটা জিডি করবেন। কোন থানায় জিডি করবেন? আপনি যে থানা এলাকায় বসবাস করেন, যেখানে ঘটনা ঘটেছে ঠিক সেই থানায় একটা জিডি করবেন। জিডি করার পরে আপনি যদি পুলিশকে বলেন আমার আসামিকে ধরেন না কেন, আমি জিডি করলাম, ওই লোক আমার হুমকি দিল, আপনি তার ধরলেন না কেন? পুলিশ এই আসামিকে ধরবে না। কেন ধরবে না? আইনে বলা নাই। তাহলে আপনার হুমকি দিলে ধরবে না কেন? প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে, যিনি এই জিডির দায়িত্বে থাকবেন যে অফিসার, সেই অফিসার যেহেতু এটা একটা আমলের অযোগ্য অপরাধ, অধর্তব্য অপরাধ, সেক্ষেত্রে এটা বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে কাজ করতে হয়। অফিসার তখন এটা আপনার সাক্ষী দেবেন ৩ জন, সাক্ষীদের নাম, ঠিকানা, বয়স সবকিছু দিবেন। দেওয়ার পরে অফিসার এটা তদন্ত করে একটা প্রতিবেদন, নন এফআইআর প্রসিকিউশন তৈরি করে বিজ্ঞ সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করবেন। আদালত অনুমতি দেবে তদন্তের। অনুমতি হয়ে গেলে তারপর উনি আবার একটা প্রতিবেদন দেবেন, পুরো ঘটনার লিখে দিয়ে দেবেন। এখন আদালত এটা দুই পক্ষকে, আপনাকে যে হুমকি দিয়েছে তাকে, আপনাকে দুই পক্ষকে সমন্বয়ের মাধ্যমে ডাকবে একটা তারিখ দিয়ে। ওই তারিখে দুই পক্ষই যেতে হবে। এখন যিনি হুমকি দিয়েছেন তিনি যদি গুরুত্ব না দেন, যে হুমকি দিয়েছে কি হয়েছে, জিডি করছে তাই কি হয়েছে, উনি যদি না যান, সেক্ষেত্রে ওনার নামে কিন্তু ওয়ারেন্ট হবে ওই দিনেই। যেদিন ডেকেছে সেদিন যদি উনি অনুপস্থিত থাকেন, তার নামে সেই দিনে ওয়ারেন্ট হবে। তখন কিন্তু এই পরবর্তী সময়ে যে কোনো দিন তাকে, যে কোনো সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে, ওয়ারেন্ট বলে তাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে। আর যদি সমনের ডাকে তিনি সেদিন যান যোগ্য আদালত, তখন কি হবে? তখন আদালত দুই পক্ষের কথা শুনবে। শোনার পরে আদালত যদি মনে করে এটা এখানে মীমাংসাযোগ্য, আপোষযোগ্য, সেক্ষেত্রে ওখানে তিনি এটা আপোষ করে দেবেন, মীমাংসা করে দেবেন, বুঝলেখা নিয়ে দুই পক্ষকে বিদায় দিয়ে দিবেন, ওই দিনে শেষ। কিন্তু ঘটনা যদি বিজ্ঞ আদালত মনে করেন জেনুইন এর ঘটনা ঘটেছে, তার উদ্দেশ্য খারাপ ছিল, সেক্ষেত্রে আদালত তাকে শাস্তি দিতে পারেন। কতদিনের শাস্তি দিতে পারেন? 6 মাসও দিতে পারেন, 6 মাসও দিতে পারেন, 1 বছরে দিতে পারেন, 7 মাসও দিতে পারেন। আদালতের এখতিয়ার, আদালত যেটা মনে করবেন উনি দিতে পারেন। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় বলি, যিনি হুমকি দিলেন তিনি কিন্তু আবেগের তাড়নায় হুমকি দিয়েছেন। তার উদ্দেশ্য কিন্তু হাত ভাঙার কথা ছিল না, তার ভিতরে কিন্তু মাইন্ড ছিল না যে আমি তাকে হাত ভেঙে ফেলবো, তার পা ভেঙে ফেলবো, এই ধরনের কোনো উদ্দেশ্য ছিল না। তার মনে এটা কিন্তু নাই। আপনাকে কিন্তু মেরে ফেলার হুমকি দিয়েছে, কিন্তু তার উদ্দেশ্য এটা না, আপনাকে মেরে ফেলবে না, কিন্তু মুখের কথা বলে ফেলছে, আবেগের তাড়নায় রাগ উঠেছে বলে ফেলছে। এটা করা উচিত? এটা করা উচিত না। এখন যদি আপনি হুমকি দিলেন, দেখা যাচ্ছে যে যাকে হুমকি দিয়েছেন তিনি আপনার, তাকে হুমকি দিয়েছেন আপনার পা ভেঙে, এদিক দিয়ে গেলে তোমার পা ভেঙে ফেলবো। এখন ওই লোকটা যাকে হুমকি দিলেন তিনি কিন্তু রাস্তায় যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে। উনি যদি আপনার বিরুদ্ধে আবার একটা অভিযোগ করে, ফৌজদারি মামলা করে আপনার বিরুদ্ধে যে আমার পা ভেঙে ফেলছে, আমি কয়েকদিন একটা ভিডিও করেছিলাম, আমার উনি পা ভেঙে ফেলছে মেরে, তখন কিন্তু পুলিশ তাৎক্ষণিক আপনাকে গ্রেপ্তার করতে পারবে। আপনার নামে মামলা রুজু, ফৌজদারি মামলা রুজু হবে। অথচ আপনি তাকে মারেননি, অথচ আপনি তার পা ভেঙে ফেলেননি। আবেগের তাড়না একটা কথা বলে ফেলেছিলেন, উনি এই সুযোগটা কাজে নিয়েছেন, কাজ দিয়েছেন। এইটা করা যাবে না। আবেগের তাড়নায় আপনি একটা কথা বলে ফেলবেন, এটা করা যাবে না। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের একটু সংযত হতে হবে, একটু সংযত ভাষায় কথা বলতে হবে। দ্বন্দ্ব থাকবে, কলহ থাকবে। এই কলহের মাঝে, কলহটা সৃষ্টি হয় কিন্তু এই হুমকির মাধ্যমে। এই হুমকিটা আপনার নরম ভাষায় হইতে পারে, আস্তে করে বলবেন, কথা মাধুর্যভাবে কথা বললে কখনোই পরবর্তী ধাপে অপরাধ তৈরি হবে না, ওখানে শেষ হয়ে যেতে পারে। এই কারণে বললাম যে আগেই প্রথমত আপনি স্থানীয় জনপ্রতিনিধিকে বলবেন। যদি আপনি না বলেন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যখন থানায় জিডি করবেন, পুলিশ যখন যাবে তখন দেখবেন যে আরো কলহটা বেড়ে গেল, যে আমি তোমাকে কি হুমকি দিছি, একটা কথা বলে ফেলছি আর তাই তুমি থানা থেকে পুলিশ নিয়ে আসছো। তখন কিন্তু স্থানীয় লোক যারা আছে তারাও কিন্তু, এই যে আপনি হুমকি পেলেন, আপনি একটা জিডি করলেন, তখন কিন্তু তারাও আপনার প্রতি একটা
নাকশ হবে যে আমরা তো আছি, আমরা তো মারা যাইনি, আমি এলাকার মান্যবর একজন ব্যক্তি, আমাকে সবাই মানে, তুমি আমাকে বলতা কেন তুমি থানায় গেছো আগে। স্থানীয় যে বিচারটা এটা কিন্তু অনেক বড় ধরনের বিচার, সেই কারণে আগে স্থানীয় লোকগুলোকে জানানো উচিত, মান্যবর যারা আছে, জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে একটু অবহিত করা উচিত, তা নাহলে এই ইফেক্টটাও কিন্তু পরে পরে সে তো তোমাকে মেরে ফেলে নাই, সে আবেগের তাড়নায় রাগের মাথায় একটা কথা বলবে, তাই বলে তুমি থানায় জিডি করবা, এই ধরনের কথা আসে, আবার শুনতে পাই। সেই কারণে আমাকে আমার যেটা ব্যক্তিগত হিসাব, আমার ব্যক্তিগত যেটা মতামত, আগে স্থানীয় 2-4 জনকে জানিয়ে তারপর জিডি করবেন। তারা যদি বলে না এটা করার দরকার নেই, আমি দেখি কি হয়েছে, তাহলে স্থানীয়ভাবে সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে থানা পর্যন্ত আসতে হয় না, একটা জিডি কম হয়ে গেল থানায়। এই সর্বসাকুল্যে বিষয় হচ্ছে, আমি আপনাদের কাছে আবার আগেও বলেছি, আবার বলি, সমাজটাকে সুন্দর রাখার জন্য একটু সতর্ক, একটু সচেতন হওয়া দরকার। কথাবার্তা, চলাফেরা সবকিছু যদি একটু হিসেব করে করেন, সব যদি আপনি সচেতনতার সাথে একটু ইয়ে করেন, দেখবেন যে সমাজটা সুন্দর হবে। আর সমাজটা সুন্দর হলে আপনার বসবাসও সুন্দর হবে, পরিবেশটা সুন্দর, যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।